আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 52 নিউজ রাউন্ড আপে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। রাজধানীর আদাবরের মাইন্ড এইড মাদক নিরাময় কেন্দ্রে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম হত্যাকাণ্ডে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সাংবাদিকদের এই আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, মাইন্ড এইড হাসপাতালে আনিসুল হত্যার অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে তাকে ওই হাসপাতালে নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অনুমোদনহীন হাসপাতালগুলোর অনিয়ম সংক্রান্ত গোয়েন্দা তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়ে অভিযান চালানোর কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এখনই অনেক কিছু শুনছি, অনেক কিছু আমাদের কাছে খবর আসছে যে হসপিটালটি সম্বন্ধে খবর আসছে এবং তাকে যেইভাবে ধস্তাধস্তি করে চিকিৎসার নামে যে ঘটনাটা ঘটিয়েছে সেগুলো নিয়ে সব তদন্ত রিপোর্ট আসলে আমরা পরিষ্কার বলতে পারব। চিকিৎসার নামে নির্যাতন কক্ষ গড়ে তুলেছিল মাইন্ড এইড মাদক নিরাময় কেন্দ্র। প্রতিষ্ঠানটির এক সদস্য জানান, প্রথমে রোগীদের কক্ষে নিয়ে ভয়ভীতি দেখানো হতো, তাদের জিম্মি করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ে ছিল এ কৌশল। শুধু এই কেন্দ্রই নয়, রাজধানী সহ সারা দেশে গড়ে উঠেছে অসংখ্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যার বেশিরভাগই অনুমোদনহীন। সেবা তো দূর, রোগী আটকে টাকা আদায় ও নির্যাতনের অভিযোগ রয়েছে। আছে টানা 3 বছর আটকে রেখে নির্যাতনের মামলাও। এভাবে নির্যাতন ও 3-4 মাসের বেশি নিরাময় কেন্দ্রে রাখার সুযোগ নেই বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 19 জন। নতুন করে শনাক্ত হয়েছে আরও 1733 জনের শরীরে। একই সময় প্রাণঘাতী ভাইরাস থেকে মুক্তি পেল 1715 রোগী। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় 14,524টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,25,353। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,127। এছাড়া ভাইরাস থেকে সুস্থ হয়েছে 3,43,131 জন। অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের এমপি শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে 2,31 লাখ টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকা পাচারের অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলো পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন আক্তার। 2018 সালে অনুসন্ধানের মাধ্যমে পাপুলের শালিকা জেসমিন প্রধানের ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন ও পাচারের প্রাথমিক তথ্য পায় দুদক। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন শহীদ ইসলাম পাপুল। ঢাকার 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 13 বছর দণ্ডাদেশ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি এলসিআর তলব করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 7 ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশেষ জজ আদালতকে এসব নথি হাইকোর্টে পাঠাতে বলা হয়েছে। বুধবার হাইকোর্টে বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন। প্রচারণার নামে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপরতা শুরু করেছে গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। চটকদার বিজ্ঞাপনের মোড়কে অনলাইন ক্যাসিনোবাজির উপর নজর রাখছে র্যাবও। অপকর্মকারী এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া যায় বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ভূমিকায় সমালোচনা ছাড়া আর কিছু নেই বিএনপির। সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সবকিছুতে বিরোধিতা করাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল, যা কখনো একটি দলকে সংগঠিত করতে পারে না। এ সময় গঠনমূলক সমালোচনার সঙ্গে নিজেদের সংগঠন গড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতা কর্মীরা। শিক্ষিত মার্জিতদের মূল্যায়ন এবং সমালোচিত ও দুর্নীতিবাজদের সংগঠন থেকে বাদ দিয়ে যুবলীগকে গতিশীল করায় এখন লক্ষ্য বলে জানিয়েছেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, যুবলীগকে ঢেলে সাজাতে বিতর্কিতদের বাদ দিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিক্ষিত যুব সমাজকে এক করা চ্যালেঞ্জ নেওয়ার কথা জানান যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম লিখিল। পরে দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও কাপড় বিতরণ করা হয়।
সরকারি কর্মচারীদের বদলি স্বাভাবিক প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে হয়তো মানে আরো ভালো জায়গায় যাবেন, ভালো কিছু করার জন্য তাকে অন্যখানে সরাবেন, এটাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাই তাকে সরিয়ে তাকে করা হয়েছে। রাঙ্গামাটি কাপ্তাই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 2 জন। গেল রাতে উপজেলার গর্জনিয়া এলাকায় তাদের বাড়িতে ঢুকে ঘুম থেকে ডেকে নেয় সন্ত্রাসীরা, পরে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যায়। নিহতরা হলো সুভাষ তঞ্চঙ্গা ও ধনঞ্জয় তঞ্চঙ্গা। তারা আঞ্চলিক দল জেএসএস এর সমর্থক। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে কুমিল্লার চুয়াড়ায় যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার চুয়াড়ায় তাকে কুপিয়ে জখম করে অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 3 জন। সকালে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেলে থাকা এক কিশোরী সহ 3 জন। এরা হলো দেলদুয়ার উপজেলার সানি, টাঙ্গাইল পৌর এলাকার হীরা ও সদর উপজেলার বাপ্পি। এই ঘটনায় চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি আটক করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় একটি নৌকা সহ 9 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের ইনচার্জ জানান, মঙ্গলবার নাফ নদীর মোহনার বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় জেলেদের নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। পরে বিকেলে জেলেদের মিয়ানমারের হাসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সদস্যরা। জেলেদের পরিচয় জানা না গেলেও তারা সবাই উপজেলার শাহপুরীর দ্বীপের বাসিন্দা। নৌকা সহ জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের বিজিবির সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। চট্টগ্রামের কোতোয়ালি থানা স্টেশন রোড থেকে 8টি স্বর্ণের বারসহ 88 ভরি স্বর্ণালংকার জব্দ করেছে পুলিশ। এ সময় জোসেফ উদ্দিন রুমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এসব স্বর্ণ ঢাকায় নেওয়ার পথে আটক করা হয়। জব্দ করা এসব স্বর্ণের মূল্য 60 লাখ টাকা। এদিকে যশোরের শাসা উপজেলা থেকে এক ট্রাক ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গেল রাতে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে 1 টন 40 কেজি ওজনের চালানটি জব্দ করা হয়। জব্দ করা কাঠের দাম 1,56,00,000 টাকা। সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে সরবরাহ করা হয়। এ সময় প্রিজাইডিং অফিসাররা ইভিএম মেশিন এবং অন্যান্য সরঞ্জাম বুঝে নেয়। নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট নেওয়া হবে। এই আসনে মোট 171টি কেন্দ্রে 3,64,764 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং ধানের শীষ নিয়ে বিএনপির সেলিম রেজার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 13 জুন সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মারা গেলে আসনটি শূন্য হয়। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে 98 কম্পোজিট ব্রিগেডের নবগঠিত 15 আরই ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়েছে। বঙ্গবন্ধু সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলা ও আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সেনাবাহিনী। দখলের কবলে পড়ে অস্তিত্ব হারাতে চলেছে গাজীপুরের কালিয়াকৈর ঘাটাখালী নদী। স্থানীয়দের অভিযোগ, নদী দখল করে দোকানপাট সহ স্থায়ী ভবন গড়ে তুলেছে প্রভাবশালীরা। এছাড়াও নদীর 2 তীরে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস শুরু হলেও নির্বিকার প্রশাসন। পদ্মার ভাঙন রোধে প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপে শরীয়তপুরের নড়িয়াবাসীকে আর পদ্মার আগ্রাসী রূপ দেখতে হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সকালে শরীয়তপুরের নড়িয়ার সাধুর বাজার এলাকায় পদ্মার ডানতি রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় এসব বলেন তিনি। এ সময় পানি সম্পদ উপমন্ত্রী বলেন,
৩৫ বছরের ইতিহাসে এবারে প্রথম নড়িয়ার মূল ভূখণ্ডের একটি বাড়িও নদী গর্ভে বিলীন হয়নি। পদ্মার ডান তীর রক্ষা বাঁধকে সম্প্রসারণ করে পদ্মা সেতু এলাকা পর্যন্ত করার কথা জানান তিনি। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে 5 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, এটি চলতি মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তিনি জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছরের মতো এ জেলায় আগে ভাগেই শীত এসেছে। এতে জেলার খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। করোনার সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামে বিভিন্ন মার্কেট, শপিং মলে বাধ্যতামূলক মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক কর্মসূচি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সকালে নগরীর খুলশীর একটি শপিং মলে এই কর্মসূচির উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় জনসচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ করা হয়। অন্যদিকে নো মাস্ক নো সার্ভিস এই প্রত্যয় নিয়ে বরিশালে জেলা প্রশাসকের নির্দেশনায় নগরীর কয়েকটি এলাকায় অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানগুলোতে নো মাস্ক নো সার্ভিস লেখা পোস্টার লাগানো হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাসহ বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলার আসামি টেকনাফ থানা বহিষ্কৃত ওসি প্রদীপ দাসকে আইনি সহায়তা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট রানা দাশগুপ্তের পদত্যাগের দাবি উঠেছে। দুপুরে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে এই দাবি জানান কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজদিন সরোয়ার কাবেরী। এ সময় তিনি বলেন, ওসি প্রদীপকে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আইনি সহায়তা দেওয়ার ঘটনা দেশের মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষকে বিস্মিত করেছে। বাংলাদেশের সীমানায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। দুপুরে বান্দরবানে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি জানান। এ সময় আইজিপি বলেন, নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে দেশের পুলিশ বাহিনী বদ্ধপরিকর। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনী ফলাফল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টালবাহানা বিব্রতকর বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কোনোভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ইতোমধ্যে 20 জানুয়ারি দায়িত্ব নিতে দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন বাইডেন। আগামী 26 নভেম্বর কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ট্রাম্প বলছেন, জয়ের মিথ্যা প্রচার চালাচ্ছেন বাইডেন। তারই কয়েকটি বন্ধু মিডিয়া তাকে সাহায্য করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। এদিকে ট্রাম্প ক্ষমতা ছাড়ছেন না, দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দ্বিতীয় দফায় করোনা ভাইরাস আরও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে বিশ্বে। গেল 24 ঘন্টায় আবারও রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে 9,200 জনের বেশি। শনাক্ত হয়েছে 5,42,000-এর বেশি মানুষের শরীরে। বৈশ্বিক এই মহামারীতে নির্বাচনী আবহে মারাত্মক রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার দেশটিতে মারা গেছে 1350 জন। শনাক্ত হয়েছে 1,35,000-এর বেশি। করোনা দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্সে একদিনে মারা গেছে 850 জন। ভাইরাসের অস্তিত্ব মিলেছে 42,000-এর বেশি মানুষের শরীরে। এদিকে করোনার কারণে প্রায় 7.5 মাস পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে 12,79,000। আক্রান্তের সংখ্যা 5,18,00,000-এর বেশি। এবার খেলার সংবাদ। হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা বিপ টেস্টে সর্বোচ্চ নম্বর পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য বিপ টেস্টের বেঞ্চমার্ক হিসেবে 11 নম্বর নির্ধারণ করে দেয় বিসিবি। তবে সাকিব তুলেছেন 13.7 নম্বর, যা গেল 2 দিনে বিপ টেস্টে অংশ নেওয়া যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি। ফলে বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার পরীক্ষায় সহজে পাশ করে গেলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মুখোমুখি হবে স্পেন নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত 1:45টায় খেলাটি শুরু হবে। ক্লাব ফুটবলে লম্বা বিরতি। আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে দলগুলো।
মূল লড়াইয়ে ফেরার আগের প্রীতি ম্যাচে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত ফুটবলাররা। প্রীতি ম্যাচ হলেও দুই দলের ফুটবল লড়াইটা দাঁড়িয়েছে মর্যাদার। 2010 বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার দুঃখ এখনও তাড়িয়ে বেড়ায় ডাচদের। গেল 10 বছরে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারেনি স্প্যানিশরা। ফলে যে কোনো পর্যায়ে ফুটবল দুই দলের জন্য মর্যাদার লড়াই। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52 ডিজিটাল ও youtube.com/52 TV ডিজিটাল। ধন্যবাদ সবাইকে।